স্নাতক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? বেশ কয়েকদিন পরে আবার তোমাদের সামনে দাঁড়িয়েছি ক্লাস নেওয়ার জন্য। গত ক্লাসটিতে আমরা আত্মবিলাপ কবিতাটি পড়েছিলাম। শব্দের অর্থ ধরে প্রতিটি লাইন ব্যাখ্যা করে পড়ানো হয়েছিল সেই ক্লাসে। আশা করি তোমাদের মনে আছে। আজ আত্মবিলাপ কবিতা থেকেই অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেরি না করে পড়ায় চলে আসি। আধুনিক বাংলা কবিতার জনক বলা হয় কোন কবিকে? উত্তরে বলবো মাইকেল মধুসূদন দত্তকে। মাইকেল মধুসূদন দত্ত। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এক কথায় দেয়া হয়। তোমরাও এক কথায় উত্তরটি লিখবে। মধুসূদনের কয়েকটি কাব্যের নাম লেখো। যদি এমন প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতে পারো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং মেঘনাদ বধ কাব্য। মধুসূদন দত্তের পারিবারিক নাম কি ছিল? মধুসূদন দত্তের পারিবারিক নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। মধুসূদন কোথায় কোথায় অধ্যয়ন করেন? হিন্দু কলেজ এবং বিশপস কলেজে। পরের প্রশ্ন, মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? 1843 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন জানা আছে তোমাদের? মধুসূদন দত্ত 13 থেকে 14টি ভাষা জানতেন। মাদ্রাজে থাকাকালীন তিনি কোন কোন ভাষা শিক্ষা করে থাকেন? উত্তর হচ্ছে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, হিব্রু, ফরাসি, তেলেগু, তামিল, জার্মান, ইতালিয়ান। এই ভাষা কয়টি তিনি মাদ্রাজে থাকাকালীন শিখেন। মধুসূদন কোন কলেজ থেকে গ্রিক ও ল্যাটিন ভাষা শিক্ষা গ্রহণ করেন? মধুসূদন বিশপস কলেজ থেকে গ্রিক ও ল্যাটিন ভাষা শিক্ষা গ্রহণ করেন। মাদ্রাজে থাকাকালীন মধুসূদন একটি পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। পত্রিকাটির নাম জানো তোমরা? পত্রিকাটির নাম হচ্ছে এথিনিয়ম পত্রিকা। মধুসূদন এথিনিয়ম পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য তিনি কত সালে রচনা করেন? 1861 সালে। মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়। মধুসূদনের ছদ্মনাম কি? মধুসূদনের ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। লিখতে হবে ইংরেজিতে। ইংরেজি বানান TIMOTHY, টিমোথি, PENPOEM,
পেন পোয়েম, তিমোথি পেন পোয়েম মধুসূদনের ছদ্মনাম। মধুসূদনের প্রথম স্ত্রীর নাম কি? রেবেকা ম্যাকটাভিস। মধুসূদনের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রেবেকা ম্যাকটাভিস। মধুসূদনের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হেনরিয়েটা। মধুসূদন কি কি প্রহসন রচনা করেন জানো তোমরা? জানা আছে, আমরা আগের ক্লাসে প্রথম ক্লাসটিতে কবি পরিচিতিতে কিন্তু এগুলো আলোচনা করেছিলাম। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুটি প্রহসন রচনা করেন। মধুসূদন রচিত প্রথম নাটকের নাম কি? মধুসূদন রচিত প্রথম নাটকের নাম শর্মিষ্ঠা, যার প্রকাশকাল 1859। শর্মিষ্ঠা নাটকটি কোথায় মঞ্চস্থ হয়েছিল? বেলগাছিয়া নাট্যশালায়। মধুসূদন দত্তের রচিত সর্বশেষ নাটকের নাম কি? মায়াকানন, যেটি রচনা করেছিলেন 1873 সালে। মধুসূদন দীনবন্ধু মিত্রের কোন নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন? নীলদর্পণ। নাটকটির ইংরেজি নাম ছিল দি ইন্ডিগো প্লান্টিং মিরর। দি ইন্ডিগো প্লান্টিং মিরর। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। মধুসূদন কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? আলিপুর হাসপাতালে, 1873 খ্রিস্টাব্দের 29 জুন। আত্মবিলাপ কবিতাটি কোন কবির লেখা? আত্মবিলাপ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। আত্মবিলাপ কোন জাতীয় রচনা? আত্মবিলাপ কবিতা জাতীয় রচনা। আত্মবিলাপ কবিতাটির শাব্দিক অর্থ কি? এই আত্মবিলাপ কবিতার যে আত্মবিলাপ শব্দটি, এই আত্মবিলাপ শব্দটির শাব্দিক অর্থ কি? এর শাব্দিক অর্থ হচ্ছে ব্যক্তির একান্ত অনুভূতিজাত ক্রন্দন। ব্যক্তির একান্ত অনুভূতিজাত ক্রন্দন। আত্মবিলাপ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত বিবিধ কাব্য থেকে। আত্মবিলাপ কবিতাটির প্রকাশকাল কত? আত্মবিলাপ কবিতাটির প্রকাশকাল 1862 সাল। আত্মবিলাপ কবিতাটি কোন ছন্দে রচিত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা মনে রেখো। আত্মবিলাপ কবিতাটি ত্রিপদী যুক্ত পয়ার ছন্দে রচিত। আত্মবিলাপ কবিতাটি কোন ধরনের কবিতা? গীতি কবিতা ধর্মী কবিতা এটি। আত্মবিলাপ কবিতাটি গীতি কবিতা ধর্মী কবিতা। আত্মবিলাপ কবিতার মূল সুর কি? আত্মবিলাপ কবিতাটি কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মোপলব্ধির চরম প্রকাশ বিশেষ। এর মূল সুর হচ্ছে আত্মোপলব্ধির চরম প্রকাশ। আত্ম অনুশোচনা। আত্মবিলাপ কবিতাটির কবির মতে কবি কি করেছিলেন? আত্মবিলাপ কবিতায় কবির মতে কবি কি করেছিলেন? ব্যক্তিগত জীবনে উচ্চাশার বশবর্তী হয়ে
নিজ দেশ, ধর্ম, সংস্কৃতি ও ভাষা পরিত্যাগ করে ভিন্ন ধর্ম, সংস্কৃতি ও ভাষাকে বরণ করেছিলেন। আত্মবিলাপ কবিতায় কি উদ্ঘাটিত হয়েছে? আশাবাদী মানুষের জীবন যন্ত্রণার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে আত্মবিলাপ কবিতাটির প্রতিচরণে। আশাবাদী মানুষের জীবন যন্ত্রণার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে আত্মবিলাপ কবিতাটির প্রতিচরণে। আত্মবিলাপ কবিতায় প্রবলভাবে কি উদ্ভাসিত হয়েছে? আত্মবিলাপ কবিতাটিতে জীবনবোধ এখানে প্রবলভাবে উদ্ভাসিত হয়েছে। আত্মবিলাপ কবিতায় কবি কি উপলব্ধি করেছেন? জীবনের প্রধান উপকরণ যে যৌবন, তাও তো ফুরিয়ে যাচ্ছে। আত্মবিলাপ কবিতায় কবি কাকে ধিক্কার দিয়েছেন? নিজের প্রমত্ত মনকে ধিক্কার দিয়েছেন। আত্মবিলাপ কবিতায় কবির মতে প্রেমের নিকুঞ্জ রচনা করতে গিয়ে মানুষ কি করে বসে? নিজের পায়ে শৃঙ্খল পরায় পতঙ্গের ন্যায় আগুনে ঝাঁপ দেয়। আত্মবিলাপ কবিতায় কি ব্যক্ত হয়েছে? কবির তিক্ত ও নির্মম জীবন অভিজ্ঞতায় আত্মবিলাপ কবিতায় ব্যক্ত হয়েছে। কবির তিক্ত ও নির্মম অভিজ্ঞতাই, জীবন অভিজ্ঞতাই আত্মবিলাপ কবিতায় ব্যক্ত হয়েছে। আত্মবিলাপ কবিতাটি কত স্তবকে রচিত, বিভক্ত? আত্মবিলাপ কবিতাটিতে কয়টি স্তবক আছে? আত্মবিলাপ কবিতাটিতে 7টি স্তবক আছে বা 7টি স্তবকে বিভক্ত। আত্মবিলাপ কবিতায় কতটি স্তবকে চরণ সংখ্যা কত? আত্মবিলাপ কবিতাটির স্তবক সংখ্যা 7টি, আর চরণ সংখ্যা এক একটা চরণে 6টা করে লাইন। 42টি 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 42টি চরণ আছে। আত্মবিলাপ কবিতাটিতে 7টি স্তবকে 42টি চরণ আছে। আত্মবিলাপ কবিতায় কবি কার ছলনায় ভুলেছেন বলেছেন? আশার ছলনায় ভুলে কি ফল লাভ করেছেন, সেই কথাই তিনি বলেছেন। আশার ছলনায় ভুলেছেন। আত্মবিলাপ কবিতায় কবি অনাহারে অনিদ্রায় থেকে কি লাভ করতে চেয়েছিলেন? যশ লাভ করতে চেয়েছিলেন। কবির দিন দিন কি ফুরিয়ে যাচ্ছে? কবির আয়ু এবং বল দিন দিন ফুরিয়ে যাচ্ছে। দিন দিন কবির কি ফুরিয়ে যাচ্ছে? কবির আয়ু এবং বল দিন দিন ফুরিয়ে যাচ্ছে। কবির আয়ু এবং বল শেষ হলেও কিসের নেশা ছোটে না? কবির আয়ু ও বল শেষ হলেও আশার নেশা ছোটে না। কার কোনো সুখ নেই? নিশার স্বপন সুখে যে সুখী। নিশার স্বপন সুখে যে সুখী, তার কোনো সুখ নেই। কারণ ঘুম ভাঙলেই স্বপ্ন ভেঙে যায় এবং সে সুখ বিলীন হয়ে যায়। কে শুধু আধার বাড়ায়? ক্ষণপ্রভা শুধু আধার বাড়ায়। আত্মবিলাপ কবিতায় কবি ক্ষণপ্রভা পথিকের আধার বাড়ায় কিভাবে? সামান্য আলো দিয়ে
ধাঁধা সৃষ্টি করে। মরীচিকা মরুদেশে কি করে? নাশে প্রাণ তৃষা কেলেশে। কবি আত্মবিলাপ কবিতায় কোন তিন ছলের কু আশার কথা বলেছেন? নিশার স্বপন, ক্ষণপ্রভা এবং মরুদেশের মরীচিকা। নিশার স্বপন, ক্ষণপ্রভা এবং মরুদেশের মরীচিকা, এই তিন আশার ছলনার কথা বলেছেন আত্মবিলাপ কবিতায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কবির মন কার মতো ধেয়ে চলেছিল? পতঙ্গের মতো। আত্মবিলাপ কবিতায় নারিলি হরিতে মণি বলতে কি বোঝানো হয়েছে? মণি সংগ্রহ করতে ব্যর্থ হওয়া। আত্মবিলাপ কবিতায় বিষম বিষ জ্বালা বলতে কবি কি বুঝিয়েছেন? ব্যর্থ ফল লাভের মর্ম জ্বালা। আত্মবিলাপ কবিতায় কমল তুলিতে বলতে কি বোঝানো হয়েছে? বাহ্যিকভাবে পদ্মফুল তোলার কথা বলা হয়েছে, কিন্তু অন্তর্নিহিত অর্থে যশ খ্যাতি লাভের কথা বলা হয়েছে। আত্মবিলাপ কবিতায় কবি কোথায় ধেয়ে চলেছিলেন? যশ খ্যাতি লাভের দিকে। আত্মবিলাপ কবিতায় কবি সুগন্ধ কুসুম বলতে কি বুঝিয়েছেন? যশ খ্যাতি লাভের মোহকে। অন্ধকীট কোথায় ধেয়ে চলে? সুগন্ধ কুসুম গন্ধে। আত্মবিলাপ কবিতায় ধীবর বলতে কি বোঝানো হয়েছে? আত্মবিলাপ কবিতায় ধীবর বলতে ডুবুরিকে বোঝানো হয়েছে। আত্মবিলাপ কবিতায় ধীবর যতনে কি করে? জলে ডুব দেয় মুক্তা লাভের আশায়। কাল সিন্ধু জলে ধীবর কি হারিয়ে আসে? শতমুক্তাধিকায়ু। কাল সিন্ধু জল তলে কবি কি হারিয়েছেন? একই প্রশ্ন, শতমুক্তাধিকায়ু। এই যে ধীবর ডুব দেয়, এই ধীবর আসলে এখানে কবি নিজেকে ইঙ্গিত করেছেন। আত্মবিলাপ কবিতার প্রথম চরণ কি? আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। আত্মবিলাপ কবিতার শেষ চরণ কি? হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে। আত্মবিলাপ কবিতায় প্রমত্ত মন বলতে কি বোঝানো হয়েছে? আশার ছলনে প্রভাবিত মহাবিষ্ট মনকে। অম্বুবিন্দু অম্বু মুখে সদ্যপাতি বলতে কবি কি বুঝিয়েছেন? জল সর্বদা সাগরের দিকে ধেয়ে যায়, এটাই বুঝিয়েছেন। মাৎসর্য বিষ দর্শন বলতে কবি কি বুঝিয়েছেন? ইন্দ্রিয়ের দংশন। মাৎসর্য বিষ দর্শন বলতে পোকার বিষ দাঁত বোঝানো হয় আক্ষরিক অর্থে, কিন্তু বিশেষ অর্থে ইন্দ্রিয়ের দংশন বুঝিয়েছেন কবি। মধুসূদনের জন্ম মৃত্যু সাল কত? 1824 থেকে 1873। 1824-এ জন্মগ্রহণ করেছেন এবং 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রপ্ত করবে, কবিতাটি ভালো করে অনুধাবন করবে, বুঝবে, বুঝে পড়বে, তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা উত্তর করতে পারবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও তোমরা পেরে যাবে, কোনো সমস্যা হবে না। আর আজকে পর্যন্তই, ভালো থেকো তোমরা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।